এবার বাড়ছে বিদ্যুতের দাম। পহেলা জুন থেকে ৩২% মূল্য বৃদ্ধির আবেদন। বুধবার থেকে গণশুনানি। অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খোঁজার তাগিদ বিশ্লেষকদের। লোডশেডিং আর কাঁচামালের মূল্য বৃদ্ধিতে দ্বিমুখী চাপে দেশের চামড়া খাত। গতি কমেছে প্রক্রিয়াজাতকরণে। বাজেটে উৎসে কর ৭.৫% করার দাবি ব্যবসায়ীদের। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশু সন্তান সহ দম্পতির মরদেহ উদ্ধার। বেড়াতে এসে পাশের ঘরে দুর্ঘটনা। তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে হত্যাকাণ্ড কিনা। দুর্নীতির আখড়া ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়। শিক্ষক নিয়োগ থেকে পরিচালনা ব্যয়, পদে পদে অসৎ উপায়ের ছাপ। নিরীক্ষা অধিদপ্তরের হাতে ৬০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ। এবং ইরানের সময় ফুরিয়ে আসছে হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তির জন্য তাগাদা। আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ঘাটতি সমন্বয়ে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়াতে চায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পহেলা জুন থেকেই নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৩২% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। আর এসব আবেদনের ওপর বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের ওপর দাম বৃদ্ধির বোঝা চাপিয়ে নয়, বরং অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খুঁজতে হবে। ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থবছরে ৬২,০০০ কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর ২১% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন যা অবস্থা, ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের কাছে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ ৩২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। পাশাপাশি ডিমান্ড চার্জ সহ বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ সব জিনিসের দাম বেশি। এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বেড়ে যায়, সেটা ভালো হবে না। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর, তাই না? গ্যাস বাড়াচ্ছে, বিদ্যুতের বিল বাড়াচ্ছে। আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা। প্রত্যেককে এগুলোর উপরে নির্ভরশীল। এগুলোর দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। এটা একটা কৌশলগত পণ্য, এটার সাথে আমাদের উৎপাদন খরচ, এটার সাথে ভোক্তা কল্যাণ, বিভিন্ন বিষয় জড়িত। সেই জন্যই এটা কিভাবে আমরা প্রথমত সাশ্রয়ীভাবে আমরা উৎপাদন করতে পারি, সেটা আমাদের তো অনেক অপচয়ও হয়, আমাদের অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, ইত্যাদি হয়। এগুলোও আমাদের কমাতে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এগুলো তো সব কিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। যে ব্যয় দেখানো হচ্ছে সে ব্যয় তো ন্যায্য যৌক্তিক নয়। এটা পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে, মুনাফা কমিয়ে আপনি ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন। সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয়, তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এ অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে নিয়মিত লোডশেডিংয়ে দ্বিমুখী চাপে পড়েছে দেশের চামড়া খাত। উদ্যোক্তাদের দাবি, মধ্যপ্রাচ্য সংকটে কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%। আবার দিনে 2 থেকে 3 ঘন্টার লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে পণ্য, গতি কমেছে প্রক্রিয়াজাতকরণে।
এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উৎসে কর 15% থেকে কমিয়ে 7.5% করার দাবি ব্যবসায়ীদের। MS আরিফিনের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততা বাড়ছে ট্যানারিগুলোতে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি জমে থাকা চামড়া দ্রুত প্রক্রিয়াজাত করে জায়গা খালি করতে তৎপর কারখানা শ্রমিকরা। তবে এবার উভমুখী চাপে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণ কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%, যার প্রভাব পড়ছে চামড়ার দামে। প্রতি বর্গফুটে অতিরিক্ত 12 সেন্ট বাড়তি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর সঙ্গে রয়েছে দিনে 2 থেকে 3 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট। গত 10-12 দিন আগের থেকে আমাদের ডেলি আপনার মনে হয় 3 ঘন্টা আমরা ইলেকট্রিক পেতাম না, খুব ডিস্টার্ব করতো। আর যখন আমরা বিদ্যুৎ না পাই, আইসিইউতে যেমন আপনার ইলেকট্রিসিটি না থাকলে রোগী মারা যায়, তদ্রুপ আমাদের ডায়েট চলে, ওয়েটগুলো চলে। ইলেকট্রিসিটি না থাকলে চামড়া ড্রামের ভিতরে নষ্ট হয়ে যায়। 20 সেন্ট যায় একটা মাল করতে, সেটা যাবে 25 সেন্ট যাবে শুধু কেমিক্যাল কস্ট। প্রতি স্কোয়ার ফিটে আপনার 10 সেন্ট থেকে আপনার 15 সেন্ট ডিফারেন্স হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি না মিললে আসন্ন ঈদুল আজহায় চামড়া কেনার আগ্রহ কমবে। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ থাকলেও ব্যাংকগুলোর গড়িমসিও শঙ্কা বাড়াচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উৎসে কর 7.5% করার দাবি তাদের। গভর্নমেন্ট বলছে ব্যাংক কথা শুনতেছে না। আমি কিন্তু ব্যাংকে আমরা ডিফল্টার না, ব্যাংকে আমাদের লোন রানিং লোন, কোনো প্রবলেমও নাই, কিন্তু ওরা ইচ্ছুক না। ঈদের পূর্বে যেই ধরনের আমাদের লোডশেডিং হচ্ছে, এতে করে কিন্তু আমাদের চামড়া যারা পারচেস করে তারা কিন্তু অনেক হতাশ। তারা কিনবে কিনা এই ধরনের চিন্তা ভাবনা করতেছে। 4-5টা প্রোডাক্টের মধ্যে 1% কমায় 4% করছে, ব্যাট 15%ই আছে, কিন্তু এটা আমাদের কোনো এফেক্টনেসই আমাদের মধ্যে আসে নাই। টোটাল ট্যাক্সটা যদি 15 থেকে 20%-এর ভিতরে হয়, তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণের দায় মাথায় নিয়ে বছরের পর বছর ধরে $1 বিলিয়ন ঘুরপাক খাওয়া দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাতের দৈন্যদশা নীতি নির্ধারকদের মনোযোগের অভাবই কারণ বলছেন অর্থনীতিবিদরা। লেদার গুডসের যেই আমার সম্ভাবনা, সেটাকে আমরা কাজে লাগাতে পারি নাই। চামড়া শিল্পে সমস্যাটা হলো যে এই শিল্প এলাকায় এই যতক্ষণ পর্যন্ত ইটিপিটা সঠিকভাবে কার্যকর না হবে, কোনোদিনই আমাদের এই শিল্প রপ্তানি পর্যায়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত 10 মাসে $103 কোটি 75 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে $98 কোটি 80 লাখ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশু সহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্তয় দাস, তার স্ত্রী ঈশা দাস ও 8 মাসের শিশু সন্তান। পুলিশ জানায় আমিরাবাদ এলাকায় 3 বছর ধরে ভাড়া থাকেন ইতালি প্রবাসী যতীন বাড়ুই ও তার স্ত্রী মিষ্টি বাড়ুই। রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। রাতে মিষ্টি বাড়ির পাশের রুমে 3 জনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। চাচা তো ভাই হয়, তার ওয়াইফ অসুস্থ, তো বলছে যে দিদি তোর বাসায় 2 দিন থাকা যাবে। আমি বলছি আস, পরে আসছে। দরজা ভিতরের তিয়া দেওয়া, যখন দেওয়া তখন পুলিশও ডাকছে, আমিও ডাকছি যে খোলেন, খোলে না। এরকম দরজা ভাঙবো কি অনুমতি নিচ্ছি, বুঝছেন, অনুমতি নিয়ে তারপর তারা দরজাটা ভাঙছে, তারপরে দেখে। ঘটনা যে হয়েছে এটার আমরা সূক্ষ্ম বিচার চাই। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পুলিশের জরুরি সেবা ত্রিপল লাইনে কল পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এই ঘটনাস্থলে এসে শিশু সহ 3 জনের মরদেহ উদ্ধার করে। এটি আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর সদর মডেল থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সাথে। তিনি জানিয়েছেন যে এই শহরের মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দ্রের বাসায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সাতপার এলাকার ইতালি প্রবাসী যতীন বারোর স্ত্রী মিষ্টি বারোই। রোববার বিকেলে তার চাচাতো ভাই পরিচয় দিয়ে এখানে আসেন 3 সদস্য। যিনি মারা গেছেন চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস এবং 8 বছরের শিশু। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায়। আসলে মূলত ঘটনায় কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য এখনো জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। অন্য কোনো কারণ আছে কিনা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এই ঘটনায় কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য এখনো জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে ওসির সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে যেহেতু ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আসলে এই ঘটনার ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনার রহস্য। আর এই যে মিষ্টি বারোই, তিনি কিন্তু পুলিশকে তথ্য দিয়েছেন যে তিনি পুলিশকে তথ্য দিয়েছেন এই বাসায় এসেছেন এবং মিষ্টি বারো যেটি দাবি করছেন যে গতকাল বিকেলে অর্থাৎ রোববার বিকেলে কিন্তু স্ত্রী সহ সন্তান নিয়ে এই বাসায় এসেছেন এবং মিষ্টি বারোই যেটি দাবি করছেন যে তার চিন্ময় দাসের স্ত্রীকে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু মাদারীপুর শহরে আসেন এবং চাচাতো ভাই পরিচয়ে কিন্তু এই বাসায় ওঠেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় থেকে শিশু সহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। রাজধানীর মুগদায় এক ব্যক্তির খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন মরদেহের 7 টুকরো উদ্ধারের কয়েক ঘন্টা পর পাশের এলাকা থেকে মিলেছে মাথার অংশ। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করতেই মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। রোববার বিকেলে রাজধানীর মুগদা এলাকার মান্ডা আব্দুল গনি রোডের এই বাড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় মরদেহের 7টি খণ্ডিত অংশ। লাশ পাওয়া গেছে, মাথা নেই, হাত নেই, আর 5-7টা মনে করেন খণ্ড হয়েছে। মনে হয় যে দূরের এই লাশ, এটা মনে করেন কেউ ফালাই দিয়ে গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে র্যাবের অভিযানে আটক করা হয় বলে জানা গেছে। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে পার্শ্ববর্তী মানিকনগরে অভিযান চালিয়ে নিহত ব্যক্তির মাথার অংশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মামুনের বাড়ির হচ্ছে যে গলিটা 57 নম্বর বাড়ির, এই 2 বাড়ির গলির ভিতর থেকে এই মাথাটা পাওয়া গেছে। পুলিশ জানায় উদ্ধারকৃত মরদেহটি একজন পুরুষের। ধারণা করা হচ্ছে প্রমাণ লোপাট করতেই ওই ব্যক্তিকে হত্যার পর হাত পা সহ শরীর টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 7টি খণ্ড পেয়েছি একজন অজ্ঞাতনামা পুরুষের, যাকে হত্যা করা হয়েছে। তার পরিচয় উদ্ঘাটনের প্রচেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদেরকে শনাক্ত করার কাজ চলমান আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির হাতের একটি অংশের হদিস এখনো মেলেনি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছবাহী ট্রাক দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের 2 জন ঘটনাস্থলে নিহত হয়। ধারণা করা হচ্ছে নিহতরা ট্রাকের চালক ও হেলপার। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক রোগী। তবে গত 12 দিনে কোনো মারা যায়নি কোনো শিশু। বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রানা,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হওয়ার যে সংখ্যা সেটি এবং একই সাথে শিশু মৃত্যুর যে হার সেটি কমেছে। এবং আমরা দেখেছিলাম যখন হামের প্রকোপ শুরু হয় তখন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে প্রতিদিন 10 থেকে 15 জন রোগী ভর্তি হতো। এখন সেই সংখ্যা কমে গিয়ে 5 থেকে 6 জন ভর্তি হচ্ছেন এবং এখানে এ পর্যন্ত 55 জন শিশু মারা গেছে। তবে গত 9 তারিখের পর থেকে এই হাসপাতালে কোনো শিশু মারা যায়নি এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় এখানে নতুন করে 3 জন শিশু ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত 101 জন এখানে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি শিশু ওয়ার্ডে সেখানে 3টি বিশেষ কর্নার করে তাদের রাখা হচ্ছে এবং একই সাথে এখানে একটি বিশেষায়িত ওয়ার্ড রয়েছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের শয্যা সংকট নেই, যেহেতু এখন শিশু ভর্তির সংখ্যা কমে এসেছে, সবাই আসলে শয্যা পাচ্ছে এবং সেখানে তারা চিকিৎসা সুবিধা নিতে পাচ্ছেন। একই সাথে যাদের অবস্থা গুরুতর হচ্ছে তাদেরকে আইসিইউতে নেওয়া হচ্ছে এবং এখানে শিশুদের 12টি আইসিইউ শয্যা রয়েছে এবং বলছেন যে সেখানে কিছুটা চাপ রয়েছে, তবে সব শিশুই আসলে চিকিৎসা পাচ্ছে, যার ফলে মৃত্যু হারও কমে এসেছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 55 জন শিশু মারা গেছেন। তারা যেটি বলছেন যে প্রথম দিকে যখন আক্রান্তর সংখ্যা অনেক বেশি ছিল এবং শয্যা সংকট আইসিইউ শয্যা সংকট ছিল অনেক বেশি, তখনই আসলে শিশুগুলো মারা গেছে। এখন সেই সংখ্যা কমে এসেছে এবং একই সাথে চিকিৎসকদের যেটি ভাষ্য, এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 0 থেকে 1 বছর বয়সী শিশু তাদেরই আসলে মৃত্যু হার এখানে সবচেয়ে বেশি। অন্যদিকে বয়স্ক শিশু বা বয়স্ক রোগী ভর্তির হার খুবই কম, যারা হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন। এবং তারা বলছেন যে রাজশাহীর পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে সবচেয়ে বেশি রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখনও যেসব রোগীরা ভর্তি হচ্ছে তারা সবচেয়ে বেশি সংখ্যক চাঁপাইনবাবগঞ্জ এলাকার। এর বাইরে রয়েছে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার রোগীরা, সেখানে তারা এখনও আসছেন এবং ভর্তি হচ্ছেন। এখানকার চিকিৎসকরা মনে করছেন যে সারা দেশে যেহেতু হামের টিকাদান কর্মসূচি চলছে এবং একই সাথে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে, যার কারণেই এই ভর্তি হার এবং মৃত্যু হার অনেকাংশে কমে এসেছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাম উপসর্গের সর্বশেষ জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা। সকালের সময় আরও থাকছে। পটুয়াখালীতে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেয়া হচ্ছে পাসপোর্ট। দালালের দৌরাত্মে অতিষ্ঠ গ্রাহকেরা জনপ্রতি 2 থেকে 3 হাজার টাকা বাড়তি আদায়ের অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান নাকি অর্থ লোপাটের কারখানা, অভিযোগ উঠেছে। শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি যোগসাজশে হাতিয়ে নিয়েছে প্রায় 600 কোটি টাকা। অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ হয় 650 শিক্ষকের। শুধুমাত্র মেরামতেই ব্যয় 436 কোটি টাকা, যার কোনো হিসেব নেই। একাডেমিক উন্নয়ন বাবদ আত্মসাৎ করা হয় প্রায় 85 কোটি টাকা। বিজ্ঞাপনের খরচ 4 কোটি টাকা আর মুদ্রণে ব্যয় 11.5 কোটি টাকা। সম্প্রতি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এমন ভয়াবহ জালিয়াতির তথ্য। প্রতিষ্ঠান প্রধান বলছেন এর সবই হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির 6টি শাখায় প্রায় 30,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন। পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি, এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় 600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 6টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে। মণিপুর উচ্চ বিদ্যালয়ের 6টি ক্যাম্পাসের 12টি শিফট চালু আছে। এর মধ্যে 4টি শিফটের অনুমোদন আছে, বাকি 8টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় 6 শতাধিক শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় 88 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে 230 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান, এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন আইছি 8 মাস। না আমাদের সময় না ভাই, আমাদের এর আগের সময় আওয়ামী লীগ আমলে। এটা হলো 5ই আগস্টের আগ পর্যন্ত। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ সেটা প্রায় একদম শেষের পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এটা তো কনফিডেন্সিয়াল, এখন রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আপনি সবই জানতে পারবেন। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির 6টি শাখা ক্যাম্পাসকে 6টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের সক্রিয়তার প্রমাণ মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা। তবে দালালের মাধ্যমে মিলছে দ্রুত সেবা। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব বেদা। কাগজপাতি সবকিছুই ওকে ছিল, ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। পরে উপরের তলায় সহকারী পরিচালকের কক্ষে গেলেও মেলেনি সমাধান। 5 টাকা দিলে 8 টাকা না পাই আমরা, 4.5 টাকা খাই হারা। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। কিছুক্ষণ পর ক্যামেরা নিয়ে মুখোমুখি সহকারী পরিচালকের। এ সময় তিনি অফিসের স্টাফদের ডেকে সংবাদকর্মীদের সামনেই শাসান। তবে এই অনিয়মের সঙ্গে তিনি জড়িত কিনা জানতে চাইলে এড়িয়ে যান। এই ধরনের কাজে সহায়তা করার জন্য আসছে, কিন্তু এরকম চোখে আমার পড়ে নাই। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। তবে অতিরিক্ত টাকা দিয়ে দালালের মাধ্যমে গেলে কাগজ ছাড়াই কেবল এনআইডি কার্ড দিয়েই দ্রুত সম্পন্ন করা হয় পুরো প্রক্রিয়া। যোগাযোগ করে জিজ্ঞেস কত লাগবে, কইছে যে 7500 টাকা। আমি এই 7500 টাকা দিয়েছি, সমস্ত কাগজপাতি করে দিয়ে দিয়েছি। সব কিছুই ঠিক আছে, তারপরেও এরপরে দেখি যে ভুল ধরার পরে এরপরে তারা দোকানদার দেখাই দেয়। দোকানদারের কাছে আমি বলছি, বলার পর দিয়ে আমার মনে করেন যে 1500 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তারপর আমার আবার ভিতরে পাঠাইছে। পাঠানোর পর দিয়ে মনে করেন অফিসারে আবার আমার সেই একই কাগজ আবার নিছে। নেওয়ার পর দিয়ে আমার মনে করেন ফিঙ্গার আর ছবি রাখছে আর। পাসপোর্ট অফিসের সামনেই কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে বসে থাকে দালাল চক্র। আবেদনকারীদের সঙ্গে টাকা লেনদেন শেষে নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন দিয়ে ফাইল পাঠানো হয় অফিসে। তারা নির্দিষ্ট কিছু ইমেল ব্যবহার করে আবেদন করে, যা দেখেই ফাইল আলাদাভাবে শনাক্ত করতে পারেন সংশ্লিষ্ট স্টাফরা। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। দালাল নির্মূলে এবং আমাদের যে জনস্বার্থ আছে এটা রক্ষা করার জন্য যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। 5 বছর মেয়াদী ই পাসপোর্টের সরকারি ফি 4025 টাকা আর 10 বছরের জন্য 5750 টাকা। তবে অতিরিক্ত ঘুষ বাবদ দিতে হচ্ছে আরও 2 থেকে 3000 টাকা। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট।
শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় আরও থাকছে। অবৈধ স্থাপনা অপসারণে প্রাণ ফিরছে বরিশাল মহানগরীতে। বেলস পার্ক থেকে বিবির পুকুর পাড় বইছে স্বস্তির সুবাতাস। পুনর্বাসিত হবেন ব্যবসায়ীরা, বলছে কর্তৃপক্ষ। এপ্রিলে ইলিশের অভয় আশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। প্রতি বছর এ সময় জেলেরা 40 কেজি করে চাল সহায়তা পেলেও এবছর মিলছে নতুন সাহায্য। নিবন্ধিত প্রত্যেক জেলে পরিবার পাচ্ছে আটা, ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, লবণ এবং আলু। তবে নিষেধাজ্ঞার 2 মাসে এনজিও ঋণ মওকুফের দাবি জেলেদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের প্রজনন মৌসুমে মার্চ ও এপ্রিলে দেশের 6টি জেলার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তবে পটুয়াখালীতে এবছর প্রথমবারের মতো দেয়া হচ্ছে অতিরিক্ত খাদ্য সহায়তা। চাল বিতরণ শেষ হলেও চলতি মাসে মিলছে নতুন সাহায্য। নিবন্ধিত প্রতিটি জেলে পরিবার পাচ্ছে 12 কেজি আটা, 10 লিটার ভোজ্য তেল, 8 কেজি মসুর ডাল, 4 কেজি চিনি, 4 কেজি লবণ এবং 16 কেজি আলু। এতে খুশি তারা। এর পাশাপাশি নিষেধাজ্ঞার 2 মাসে এনজিওর ঋণ মওকুফেরও দাবি তাদের। আমাদের জেলেদের একটাই দাবি ছিল যে আমরা চাউলের পাশাপাশি আরো খাদ্যদ্রব্য সামগ্রী পাইতে পারি। কিস্তির টাকাটা আমাকে মাফ করতে, তাহলে আমরা অনেক খুশি হইতাম। আমরা আর 2 মাস অবরোধে মাছ অবৈধভাবে ধরবো না। জেলেদের এমন সহায়তা আগামী নিষেধাজ্ঞায় জেলেরা আর নদীতে জাল ফেলবে না বলে আশা মৎস্য বিভাগের। আমরা পরীক্ষামূলকভাবে এবছরই এটা শুরু করেছি। সরকার চিন্তা ভাবনা করবে যে পরবর্তীতে এইটার ব্যাপকতা বৃদ্ধি করে জেলেদেরকে এগুলোর আওতায় আনা। পটুয়াখালীতে নিবন্ধিত জেলে রয়েছে 80,000। এর মধ্যে তেঁতুলিয়া নদীর সংলগ্ন 4 উপজেলার 3,800 জেলের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। সময় সংবাদ, পটুয়াখালী। সংযোগের 6 মাসের মধ্যে ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। 4 বছর ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ ভোলার মাঝের চর ও মদনপুর চরে। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে 720 জন গ্রাহকের কেনা বিদ্যুৎ চালিত বিভিন্ন পণ্য। চুরি হচ্ছে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম। আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। 2021 সালের ডিসেম্বরে ভোলা সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে সদর উপজেলার মাঝেরচর ও দৌলতখানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙ্গরের কারণে 6 মাসের মধ্যেই 3টি ক্যাবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর 4 বছর কেটে গেলেও হয়নি সমাধান। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চরের 720 জন গ্রাহক টিভি, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম কেনেন, যা বিদ্যুতের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সংযোগের জন্য তাদের খরচ করতে হয়েছে গ্রাহক প্রতি 10 থেকে 15,000 টাকা। বর্তমানে আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। এরা আগে চিঙ্গাল দিছে যে আমার কেবল তার 2টা ছিঁড়ে গেছে, একটা যাইতে পারে গিয়া। এরা 6-7 দিন বাদে দিনে 8টা বাজে কারেন্টটা চলে গেছে। ফ্যান লাগানো আছে, ফ্রিজ আছে, আমার বাজার দোকানের ভিতরে ফ্রিজ আছে, বিভিন্ন জায়গাতে যত যা আছে সব একমাত্র কারেন্টের কারণে নষ্ট হয়েছে। নদীতে যেই কেবল দিছিল জাহাজের সাথে সেই কেবল ছিঁড়ে আছে, নষ্ট হয়ে আছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আর এই পর্যন্ত কোনো চেষ্টা করা হয় নাই। কোটি কোটি টাকা খরচ করিয়া লাইনগুলি ফরিয়া দিছে, কয়েকশো খামার নদীর মধ্যে ফরিয়া গেছে। এদিকে নজরদারির অভাবে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। বিদ্যুতের যে খুঁটি, তার এবং ট্রান্সফরমার, যে আনুষঙ্গিক সরঞ্জাম আদি বিষয়গুলি আছে, মালামালগুলি, এগুলি রাতের আধারে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। তবে এসব বিষয় কিছুই জানেন না বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের। এমনকি রাজি হননি ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে। আপনি ওখান থেকে কত মিটার বসাইছেন সেটা একটু বলেন। আমার ডাটা নিয়ে বলবো, সব কাজ তো আমরা বড় কাজ বা সব কাজ আমরা করতে পারি না, আর এই আমাদের বোঝাতে। ভোলার 2টি চরে বিদ্যুৎ সংযোগ প্রকল্পে ব্যয় হয় প্রায় 10 কোটি টাকা। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশাল বিভাগে এবছর স্থানীয় পশুতেই মিটবে কোরবানির চাহিদার যোগান। সংকট না থাকার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ক্রেতাদের আগ্রহ মাঝারি আকৃতির পশুর দিকে, আর খামারে কেনাবেচা চলছে লাইভ ওয়েটে।
রোগাক্রান্ত পশু শনাক্তে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পশুর হাট সহ সব এলাকায় বাড়তি সতর্কতায় নিরাপত্তা বাহিনী। অপূর্ব অপুর রিপোর্ট। দীর্ঘদিনের বিশৃঙ্খলা আর জটলা কাটিয়ে নতুন রূপে সেজেছে বরিশালের বেলস পার্ক। প্রবেশ পথে বসানো সুদৃশ্য রেলিং গেট জানান দিচ্ছে পরিবর্তনের বার্তা। কিছুদিন আগেও যেখানে হকার ও অবৈধ দখলদারদের দৌরাত্মে হাঁটা ছিল কষ্টসাধ্য, সেখানে এখন বইছে স্বস্তির বাতাস। বিবিরপুকুর পাড় কিংবা চৌমাথা লেক, অনেক স্থানেই এখন উন্মুক্ত পরিবেশ। পরিবার নিয়ে নির্ভাবনায় সময় কাটাচ্ছেন নগরবাসী, কেননা এপ্রিল ও মে মাসে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে সিটি কর্পোরেশন। পরিবেশটা সুন্দর, ভালো লাগতেছে, কারণ একটু নিরিবিলি কোলাহল মুক্ত, একটু কম। আগে তো দোকানপাট ভরা ছিল, এখন ওরকম নাই। হাঁটা চলার মেইনলি প্রবলেম হয়তো বেশি। অর্ধেক রাস্তা তো থাকতোই না, মাঠেরও অর্ধেক পর্যন্ত ব্যবসায়ীরা চলে আসতো। আমাদের দাবি যে এটা আমরা যাতে বিকেল বেলায় সাধারণ মানুষ যারা আছে যারা হাঁটতে পারি। যে এটার উদ্যোগ নিয়েছে, উচ্ছেদ করছে, তাকে ধন্যবাদ অবশ্যই পাওয়া যোগ্য। এখন যে পরিবেশটা আছে এই পরিবেশটা আমাদের হাঁটা চলার জন্য আর রিল্যাক্সের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ। ছেলেরাও ভালোভাবে খেলতে পারতেছে। এমন স্বস্তির উল্টো পিঠে রয়েছে দুশ্চিন্তাও। উচ্ছেদের পর বেকারদের পুনর্বাসন না করলে অপরাধ বাড়ার আশঙ্কা নাগরিক সমাজের। এই লোকগুলি কারা? এরা প্রতিনিয়ত বরিশালে আসে, মানে বিভিন্ন উদ্বাস্তু হয়ে বরিশাল আসে এবং এরা ভাসমান, এরা থাকে, এদের স্থায়ী কোনো নাই। কাজে এই লোকগুলিকেও একটি পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনে পরিকল্পনা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। যেখানে কারেন্টটা পর্যন্ত ব্যবহার করে নীতির বাইরে যে অথবা অন্যায়ভাবে, সব কিছু মিলিয়ে ওই ব্যাপারটা ছিল আর কি সম্পূর্ণই অবৈধ, যার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এটা আমাকে করতে হয়েছে। সিটি কর্পোরেশনের তথ্যমতে বরিশাল মহানগরী এলাকায় ভাসমান দোকানের সংখ্যা ছিল 1000-এর বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল মহানগরী। এপ্রিল ও মেতে সহস্রাধিক ভাসমান দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তবে ভাসমান ব্যবসায়ীদের জীবিকার কথা চিন্তা করে তাদের পুনর্বাসনের পরিকল্পনাও গ্রহণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, আমরা এই প্রতিবেদনটি দেখছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বরিশাল বিভাগে এবছর স্থানীয় পশুতেই মিটবে কোরবানির চাহিদার যোগান। সংকট না থাকার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ক্রেতাদের আগ্রহ মাঝারি আকৃতির পশুর দিকে, আর খামারে কেনাবেচা চলছে লাইভ ওয়েটে। রোগাক্রান্ত পশু শনাক্তে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পশুর হাট সহ সব এলাকায় বাড়তি সতর্কতায় নিরাপত্তা বাহিনী। অপূর্ব অপুর রিপোর্ট। পছন্দের পশু ঘিরে ক্রেতাদের জটলা, হাক ডাক, ক্রেতা বিক্রেতার দরদামে বরিশাল বিভাগের হাটগুলোতে এখন উৎসবের আমেজ। এবার পশুর হাটে ক্রেতার চাহিদা কিছুটা ভিন্ন। রাজকীয় বা বিশালদেহী গরুর চেয়ে ক্রেতার চোখ মাঝারি আকৃতির পশুর দিকে। বাজেট মেলাতেই মধ্যবিত্তের এই ঝোঁক। যদিও ক্রেতার পকেটে টান ফেলছে চড়া দামের অভিযোগ, আর বিক্রেতারা বলছেন গোখাদ্যের আকাশ ছোঁয়া বাজারের কারণেই দাম কিছুটা বাড়তি। খেয়ারকুড়ো খাওয়াই যায় পালছি ঠান্ডা মাথা গরু, এটা ছায় মায় আসলে আর মারে বেচলে সেই 2-3 মাস আগে বেচার পরে একা আসলে আর দুগ্গ গরু আছে। আমরা তো কষ্ট করে পালি কৃষকরা, মনে করেন এই আর পিছিয়ে অনেকগুলো খরচা হয়, আমাকেও তো কিছু লাভ থাকতেই হবে। পটুয়াখালী আর বরগুনার বড় বড় হাটগুলোতে তিল ধারণের ঠাঁই নেই যেন। চাঁদাবাজি ও ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পশু বেচা কেনা করতে পারায় স্বস্তি প্রকাশ করেন সবাই। দাম আগে দাম ছিল হেরসেটটু কম, গরু বেচা কিনে খুব ভালো আল্লাহর রহমতে। কোলা টোলা ডুববে গেছে, তো এদিকে ঘাসে শর্ট গরু উঠছে বেশ। কেনার জন্য তো সবাই আসছে বা বিক্রি করার জন্য আসছে, কিন্তু গরুর বিক্রি এখন পর্যন্ত ওরকম আহামরি হইতেছে না। বরিশালের খামারগুলোতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। দরদামের ঝামেলা ছাড়াই বিক্রি চলছে লাইভ ওয়েটে। আমরা যে গরুটা লাইভ ওয়েটে কিনেছি এটার ওজন হয়েছে 250 প্লাস কিছুটা। আসলে এখন ব্যস্ততার কারণে হাটে ওইভাবে যাওয়া হয় না, তো ফার্মে এই দেশি গরুর থাকার কারণে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে আমরা ফার্ম থেকে দেশি গরুগুলো কালেক্ট করতে পারছি। এখানে গরু কিনলে আমি ঈদের কোরবানির আগের দিন আমি গরুটা নিয়ে যাইতে পারবো, ততদিন তারা
এটাকে লালন পালন করবে, ঘাস খাওয়াবে, যত্ন নেবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে বরিশাল বিভাগে কোরবানির পশুর চাহিদা 4,01,000, যার বিপরীতে প্রস্তুত রয়েছে 4,70,000। হাটগুলোতে নিয়োজিত রয়েছে 119টি ভেটেরিনারি মেডিকেল টিম। একই সঙ্গে জাল টাকা রোধ ও সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। চাহিদা হলো 1,26,000 আর আমাদের প্রাপ্যতা আছে 1,29,000 গবাদি পশু আছে এবং আমাদের প্রায় 3,000 গবাদি পশু সারপ্লাস থাকবে। বিশেষ করে যারা হাসিল দিতে আসবে, যারা কোরবানির পশু নিয়ে আসবে, এখানে অজ্ঞান পার্টি মলম পার্টি থাকে। আমাদের বোধ সাদা পোশাকে এবং পোশাকে উভয় পোশাকে আমাদের ফোর্স থাকবে। সিসিটিভি আমরা রেখেছি, আমরা নজরদারি করেছি এবং সেখানে পর্যাপ্ত পুলিশ সেখানে টহল থাকবে। কিছু পুলিশ মানে পার্মানেন্ট কিছু পুলিশ আমরা সেখানে দিয়েছি। স্থায়ী অস্থায়ী মিলিয়ে বিভাগে এবার কোরবানি পশুর হাটের সংখ্যা 367টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পিরোজপুরে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। বেশিরভাগ ক্ষেতের ফসল পাকলেও ঘরে তোলা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে পরিবার ও স্বজনদের সহযোগিতা নিচ্ছেন অনেক চাষি। তারা বলছেন সময় মতো ধান কাটতে না পারলে খেতেই নষ্ট হবে কষ্টের ফসল। এ অবস্থায় ধান কাটায় যন্ত্র ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, জানায় কৃষি বিভাগ। জিয়াউল হকের পাঠানো তথ্য, তরিকুল ইসলাম মৌভির ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান চাষ, বেশিরভাগ ক্ষেতের ফসলই পেকে গেছে। শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে পিরোজপুরে বোরো ধান কাটা। কৃষক বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, তবে সময় মতো না কাটতে পারলে খেতেই নষ্ট হবে কষ্টের ফসল। অনেকে বাধ্য হয়ে পরিবার ও স্বজনদের সহযোগিতা নিচ্ছেন। যেসব শ্রমিক পাওয়া যাচ্ছে তাদের মজুরিও অনেক বেশি, এতে লোকসানের আশঙ্কা চাষিদের। শ্রমিকের কারণে ধান নষ্ট হয়ে যেতেছে, ধান শ্রমিক পাইতে আসি না, ধান কাটতে পারতেছি না। আমি লেবার বাগর কাটতে পারতেছি না, তাই আজকে নিজে একাই আমার ভাইপো নিয়ে কাটতে শুরু করছি। লেবারের বাজার দাম বেশি, ধানের মূল্য কম। 5-6 দিন ঘুরিয়ে হিসাব যে লেবার আনছি আরে 800 টাকা দিতে হবে আর 2 অক্ত খাওয়াইতে হবে। এরই মধ্যে 55% ধান কাটা হয়েছে দাবি কৃষি বিভাগের। পাশাপাশি এ কাজে যন্ত্র ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে ধান 80% পেকে গেলেই কর্তন করে ফেলার জন্য, এবং কৃষকরাও দ্রুত কর্তন করছে। মেশিন উপজেলাগুলোতে আছে, তাদের কাছে বললে তারা এগুলোর ব্যবস্থা করে দেবে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে পিরোজপুরে 34,005 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,50,030 মেট্রিক টন ধান। সময় সংবাদ, পিরোজপুর। চাহিদাপত্র ছাড়াই বিভিন্ন প্রকল্প থেকে এসেছে গাড়ি। ব্যবহার না থাকায় বরগুনা পৌরসভায় খোলা স্থানে পড়ে আছে কোটি টাকার 24টি গাড়ি। নষ্ট হচ্ছে এসব যন্ত্রাংশ। সংশ্লিষ্টরা বলছেন সরকারি জটিলতার কারণে বিক্রি করা যাচ্ছে না নিলামে, তবে শিগগিরই পৌরবাসীর কল্যাণে ব্যবহার করার আশ্বাস পৌর প্রশাসকের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা শহরের বিবি কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে পড়ে আছে 24টি নতুন গাড়ি। বছরের পর বছর ধরে এভাবে থাকলেও এখনও ব্যবহারই করা হয়নি। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে গত 8 বছরে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে গাড়িগুলো এসেছে, অথচ গাড়ির জন্য পৌরসভার কোনো চাহিদাপত্র দেয়া হয়নি। এ কারণে যানবাহনগুলো ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন উন্মুক্ত স্থানে পড়ে থাকায় নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। রাষ্ট্রের কোটি টাকার সম্পদ কোনো কাজে আসছে না। এই গাড়িগুলোর রক্ষণাবেক্ষণের কোনো লোক আছে কিনা আমার মনে হয় না। তাছাড়াও এই গাড়িগুলোর সমস্ত পার্টস চুরি হয়ে যাচ্ছে। এটা হয় নিলামে দেওয়া হোক, নয় গাড়িগুলোকে ব্যবহার উপযোগী করে আমাদের সার্ভিসে ব্যবহার করা হোক। এমন একটা সিন্ডিকেট আছে যারা যেখানে যে গাড়িগুলো প্রয়োজন না সেই গাড়িগুলো গছিয়ে দেয়। এই গাড়িগুলোর ব্যবহার উপযোগী করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, পৌরসভা কর্তৃপক্ষের সে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করছি। পৌর কর্তৃপক্ষ বলছে সরকারি কিছু জটিলতার কারণে গাড়ি নিলামে বিক্রি করা যাচ্ছে না, তবে শিগগিরই পৌরবাসীর কল্যাণে ব্যবহার করার আশ্বাস পৌর প্রশাসকের। বিষয়টা এইরকমই, কারণ আমাদের উপর থেকে পারমিশন না দিলে আমরা ইচ্ছে করলে এটা নিলাম করতে পারিনি। এগুলোকে ব্যবহার করে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং নাগরিকদের সুবিধাগুলো নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পড়ে থাকা গাড়ির মধ্যে 21টি সচল আছে, জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সময় সংবাদ, বরগুনা।
সকালের সময় দেশের বাইরের খবর। ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করার মতো 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেই ইরানকে আবারও কঠোর ভাষায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তেহরানের কিছুই অবশিষ্ট থাকবে না। হুমকি ধামকির আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেয়া সবশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনো দৃশ্যমান ছাড় দেয়া হয়নি। তেহরান চায় লেবাননে ইসরায়েলি অভিযান সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব স্বীকার ও যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণও চেয়েছে ইরান। তবে এসব প্রস্তাবে সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি ওয়াশিংটন। ইরানকে উল্টো 5 দফার একটি তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে তেহরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। পাশাপাশি ইরানকে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। আলোচনা শুরু হলে কেবল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে 5 দফায় উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন তেহরান সংঘাত বন্ধে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। রোববার ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নেয়া ও আঞ্চলিক শান্তি জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যে এবার ড্রোন হামলার শিকার সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আবুধাবির বারাকাহ কেন্দ্রের ভেতরে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নতুন করে উপসাগরীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আমিরাত বলছে তেজস্ক্রিয়া বা বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রটির সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ড্রোন সফলভাবে ভূপাতিত করলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আঘাত হানে। ড্রোনগুলো পশ্চিম সীমান্ত থেকে প্রবেশ করেছে বলে দাবি করা হলেও হামলার উৎস এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানায়, কেন্দ্রটির সব ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে এবং তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায়, হামলার কারণে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। সৌদি আরবের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। আগামী 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। 27শে মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন মুসলমানরা। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী 27 মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ঈদের আগের দিন 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদুল হারাম ও মসজিদে নববীর খবর প্রকাশকারী নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হারামাইন তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে। ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতেই সৌদি আরব হজ ও ঈদের দিনক্ষণ নির্ধারণ করে থাকে।
সৌদি আরবের পাশাপাশি ওমানও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়। এর আগে তিউনিশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানায়। একইভাবে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। এই চাঁদ দেখার মাধ্যমেই হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তার নির্ধারণ করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্যারেডে অংশ নেন কয়েক হাজার বাংলাদেশি। নাচে গানে এবং শোবিজ জগতের তারকাদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় নিউ ইয়র্ক। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। নাচে গানে উৎসব মুখর নিউ ইয়র্ক। কয়েক হাজার প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে বাংলাদেশ ডে প্যারেড বর্ণিল হয়ে ওঠে। মুখোশ, রং বেরঙের ফেস্টুন ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন চৌকস দলের পরিবেশনায় পুরো এলাকা জমজমাট করে তোলে। প্যারেডে বিশেষ ভূমিকা নেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার কয়েকশো সদস্য। চতুর্থবারের মতো অনুষ্ঠিত এবারের বাংলাদেশ ডে প্যারেডের আয়োজক সম্মিলিতভাবে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জেবিবিএ, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ও ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল। আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সাকসেসফুল ইভেন্ট। আপনারা দিকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। বেস্ট প্যারেড ইন নিউ ইয়র্ক। আমাদের অতিথি যা হয় তাতে সবচেয়ে বড়, কারণ এখানে দল মত ধর্ম বর্ণ সবাই আসছে। আমি অনেক হ্যাপি যে বাংলাদেশ ডে প্যারেডের ইয়েতে আমি হতে পেরেছি। নিউ ইয়র্কের দুই প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব এবার প্যারেডের গ্র্যান্ড মার্শাল মনোনীত হন। আগামী দিনে বাংলাদেশকে সুদৃঢ় করার জন্য আজকের এই প্যারেড এবং এই প্যারেডে তা প্রমাণিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের নিউ জেনারেশনের অংশগ্রহণে এটি প্রমাণ করে দেয় যে আমরা ঐক্য আছে আমাদের মধ্যে এবং উই আর সাকসেস ফর দিস প্যারেড। প্রায় 4 কিলোমিটার সড়ক জুড়ে প্যারেড চলাকালীন রাস্তার দুধারে ছিলেন আরও অসংখ্য প্রবাসী। বাংলাদেশের শোবিজ জগতের প্রায় 1 ডজন তারকার উপস্থিতি ছিল বাড়তি আকর্ষণ। খুবই ভালো লাগছে, বাংলাদেশের এতগুলো মানুষ দেশের বাইরে আসলে একসাথে হতে পেরেছি। প্রত্যেক বছর এই দিনটা ফিরে আসুক এবং সবাই একত্রিত হোক। ভালোবাসি বাংলাদেশ। নিউ ইয়র্কের বুকে এবং এত সুন্দর উদযাপন, এটা আসলে মনে রাখার মতো। সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, আমাদের মনের মতো হয়েছে, ওয়েদার সাপোর্ট করেছে। প্রায় 50টি সংগঠন পায়ে হেঁটে বাদ্য বাজিয়ে খোলা ট্রাকে প্যারেডে অংশ নেয়। আয়োজকরা বলছেন এই প্যারেড অত্যন্ত সফল হয়েছে এবং শুধু তারা এই প্রবাসের ঐক্য ধরে রাখাই নয়, বাংলাদেশ বিনির্মাণেও কাজ করতে চান এই প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। বাংলাদেশ দলে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বুলবুলের বোর্ডের কোনো দায় দেখছেন না তদন্ত কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন। তার দাবি, ওই বোর্ডের প্রত্যেকেই চেয়েছিলেন মেগা ইভেন্টে অংশ নিক লিটনের দল। তবে এ নিয়ে আরও যাচাই বাছাই করবে তদন্ত কমিটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এ নিয়ে কাজ শুরু করবেন বলে জানান বাশার। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় সিলেট থেকে তামিম হোসেনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই প্রশ্নের মুখে বিসিবির তৎকালীন বোর্ড। কেন বাংলাদেশ অংশ নেয়নি, সিদ্ধান্তটা কার ছিল, এমন নানা প্রশ্ন এখনো ঘুরছে ক্রিকেট আঙ্গনে। আমিনুল ইসলাম বুলবুল একাধিকবার দাবি করেছেন সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে দল পাঠানো সম্ভব হয়নি। তবে এরপরও সমালোচনার বড় অংশ তার বোর্ডের দিকেই। কারণ অনুসন্ধানে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সদস্য হিসেবে থাকা হাবিবুল বাশার বুলবুলের বোর্ডেও দায়িত্বে ছিলেন। বর্তমানে আছেন প্রধান নির্বাচকের দায়িত্বে। পুরো বিষয়টা কাছ থেকে দেখেছেন তিনি। ওয়ার্ল্ড কাপ না খেলতে পারাটার যে দুঃখ নেই, কষ্টটাই যারা ওই টিমটাই ছিলেন এবং যারা সাবেক খেলাচ্ছেন তাদের কারোর কাছে তো ভালো লাগার কথা না। বাংলাদেশ দল খেলবেন এটা মানে কেউ চাননি। কেন হয়েছে সেটার জন্যই তো আসলে আমাদের খুঁজতে বলা হয়েছে। বাট আমার মনে হয় যে আপনি যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করবেন, সবাই কিন্তু বিশ্বকাপটা খেলতে চাইছে। তবে তদন্তের কাজে এখনো পুরোপুরি যুক্ত হননি বাশার। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই কারণ খুঁজতে অনুসন্ধানে নামবে কমিটি। কার সিদ্ধান্ত ছিল, আদৌ বোর্ডের কোনো ব্যর্থতা ছিল কিনা, সবকিছুই খতিয়ে দেখবেন বাশাররা।
আমাদের তদন্ত কমিটির যিনি আহ্বায়ক হয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, মানে যে 3 জনের কমিটি করা হয়েছে, বাকি 2 জনের সাথে আলাপ হয়েছে, যিনি কনভেনার তার সাথে আলাপ হয়েছে। আমি তাদেরকে বলেছি যে আমার যেহেতু টেস্ট সিরিজ চলছে, আমি আসলে অন্যদিকে মানে সময় নেই আমার, সে সম্ভবত এখান থেকে ফিরে যাওয়ার পরে হয়তো ওনাদের সাথে বসবো। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম এক বিতর্কিত ঘটনা। নিরাপত্তা ইস্যু নাকি অন্য কিছু? তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই এখন তাকিয়ে সবাই। দ্রুতই মিলবে উত্তর। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। ওল্ড ট্রাফোর্ডে ক্যাসেমিরোর বিদায় ম্যাচ জয়ে রাঙালো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে 3-2 গোলের জয় পেয়েছে রেড ডেভিলরা। চলতি মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে এটাই ছিল শেষ ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের। এর উপর প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট, যাদের বিপক্ষে গত 3 বছর ধরে জয় নেই রেড ডেভিলদের। তবে ক্যাসেমিরাকে জয় উপহার দিতে এদিন শুরু থেকে আগ্রাসী হয়ে খেলেন সতীর্থরা। 5 মিনিটে লুকশোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। 52 মিনিটে সমতা ফেরান মোরাতো। 2 মিনিট পর নটিংহ্যামের হৃদয় ভেঙে ব্যবধান বাড়ান ম্যাথিউস কুনিয়া। 75 মিনিটে অনন্য কীর্তিতে ভাগ বসেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ব্রায়ান অ্যাম্বিওর গোলে সহায়তা করে চলতি মৌসুমে 20তম অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ মিডফিল্ডার। 77 মিনিটে মর্গান গিবসের গোলে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল নটিংহ্যাম ফরেস্ট, তবে পেরে ওঠেনি তারা। 81 মিনিটে ওল্ড ট্রাফোর্ডের পুরো গ্যালারি দাঁড়িয়ে ভালোবাসায় বিদায় জানান ক্যাসেমিরোকে। মাঠ ছেড়ে যাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার বাড়ছে বিদ্যুতের দাম। 1 জুন থেকে 32% মূল্য বৃদ্ধির আবেদন। বুধবার থেকে গণশুনানি। অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খোঁজার তাগিদ বিশ্লেষকদের। লোডশেডিং আর কাঁচামালের মূল্য বৃদ্ধিতে দ্বিমুখী চাপে দেশের চামড়া খাত। গতি কমেছে প্রক্রিয়াজাতকরণে। বাজেটে উৎসে কর 7.5% করার দাবি ব্যবসায়ীদের। এবং মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশু সন্তান সহ দম্পতির মরদেহ উদ্ধার। বেড়াতে এসে পাশের ঘরে দুর্ঘটনা। তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে হত্যাকাণ্ড কিনা। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।